হাসিনা যা করে গেছে এগুলো আমাদের গভর্নমেন্টকে, এই গভর্নমেন্ট পারবে না, তো ইন্টারিম গভর্নমেন্ট, নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তারা হেভিলি রিনেগোশিয়েট করতে হবে, ওইসব কোম্পানির সাথে বসে হেভিলি ফাইট করতে হবে, ফাইট আফটার ফাইট আফটার ফাইট আফটার ফাইট। 2013 বা 2014-তে তুরস্কে কু হয়েছিল, তখন এরদোগান সাহেব, প্রেসিডেন্ট এরদোগান ক্যাপিটাল থেকে 35 মাইল দূরে একটা সি বিচে উনি রেস্ট করছিলেন। উনি রাত 1:30টায় জানতে পারলেন যে ওনার প্যালেসের উপরে এয়ারফোর্স বম্বিং শুরু করেছে। উনিও জানলেন কু করেছে এয়ারফোর্স এবং ট্যাঙ্ক রেজিমেন্ট, অন্যরা করে নাই, অন্যরা যোগদান করে নাই। তখন উনি ওনার হোয়াটসঅ্যাপে দেশবাসীকে অ্যাড্রেস করা শুরু করলেন। রাত 1:30টা থেকে সকাল 10টা পর্যন্ত উনি কন্টিনিউয়াসলি ভাষণ দিলেন এবং বললেন, ওয়ার্কার, আমার পার্টির যারা ওয়ার্কার, তোমাদেরকে আমি আহ্বান করি, তোমরা ভয় পেও না, এখানে কু মেনলি করেছে ট্যাঙ্ক রেজিমেন্ট আর এয়ারফোর্স তোমাদের কিছু করার দরকার নেই, তোমরা ট্যাঙ্কের সামনে তোমাদের গাড়ি, ট্রাক, বাস, সকল ট্যাঙ্কের সামনে গিয়ে তোমরা অবস্থাগুলি ক্রিয়েট করো। আর মুসলমান হিসেবে তোমাদের প্রত্যেকের বাড়িতে গান আছে, এটা ওদের নিয়ম আছে, আইন আছে, তো গান সাথে রাখো। কেউ যদি গুলি করে তাহলে তোমরা গুলি করবা, আর কেউ যদি গুলি না করে গুলি করবা না। এই উনি বারবার আহ্বান দিলেন। রাত 1:30টা থেকে সকাল 10টা পর্যন্ত অবিরাম কন্টিনিউয়াসলি উনি ভাষণ দিলেন তার ওয়ার্কারদের জন্যে, পার্টির জন্যে, পার্টির ওয়ার্কার, পার্টির স্টাফ, পার্টির অফিসার, পার্টির যারা বিভিন্ন পদে আছে, বললেন যে কোনো উপায়ে তোমার ট্যাঙ্কের সামনে গাড়ি, বাস, ট্রাকগুলো নাও, যে ট্যাঙ্ক থামাও, আমি বাকিটা দেখছি। যখন উনি দিলেন, সমস্ত ওয়ার্কার তুরস্কব্যাপী গ্রামগঞ্জ থেকেও তারা এগিয়ে আসলো, এসে ইস্তাম্বুলে তারা অবস্থান ক্রিয়েট করলো, ট্যাঙ্ক বাহিনীর সামনে তারা সমস্ত বাধা দিল এবং তখন ওই ট্যাঙ্ক অকেজ হয়ে গেল, আর এগোতে পারলো না, তখন কু ব্যর্থ হয়ে গেল। তার মানে কি? তার মানে একটা পার্টির মূল শক্তি ওয়ার্কারদের উপর তোমার বিশ্বাস রাখতে হবে। তুমি টাকা দিয়ে এনএসআই, এসবি, ডিজি, বিজিবি, তারপরে পুলিশ, এদের দিয়ে তুমি করাচ্ছ, ওয়ার্কারদের কোনো খবর নাই, ওয়ার্কার্স গন উইথ দ্য উইন্ড। তুমি পার্টির স্ট্রাকচারটাকে ম্যানহোলে ফেলে দিছো, তাহলে তোমাকে কে রক্ষা করবে বিপদে? এই উদাহরণ দিলাম যে পার্টি মূল, কিন্তু উনি পার্টিকে একদম ম্যানহোলে ফেলে দিছিলেন, ফলে ওনার পতন নিশ্চিত হয়ে গেল। সম্প্রতি আমেরিকাতে নির্বাচন হয়ে গেল, নির্বাচনে ট্রাম্প জয়লাভ করেছেন এবং এটার প্রভাব বাংলাদেশেও পড়েছে বা পড়বে অনেকে মনে করছে বা অনেকে মন্তব্য করে। যেমন ধরেন, ট্রাম্প নির্বাচিত হওয়াতে আওয়ামী লীগের সুবিধা হলো, কেউ কেউ বলছে। আসলে কি হতে পারে? ট্রাম্প নির্বাচিত হওয়াতে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের গভর্নমেন্টের কোনো প্রতিক্রিয়া হবে কিনা? ধন্যবাদ তোমাকে। শোনো, আমেরিকা, রাশিয়া, চায়না, গ্রেট ব্রিটেন, জার্মানি, এতে এখানে গভর্নমেন্টের পরিবর্তন হলে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ভুটানের খুব কিছু যায় আসে না, কারণ এরা তো ইনসিগনিফিকেন্ট। তাদের অ্যান্টেনায়, আমেরিকান গভর্নমেন্টের অ্যান্টেনায় বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এগুলো নাই। ইন্ডিয়া আছে ডেফিনেটলি। সুতরাং যারা বলে যে আওয়ামী লীগের লাভ হয়ে গেল কি বিএনপির ক্ষতি হয়ে গেল, আই ডোন্ট থিঙ্ক সো। তবে এটা ঠিক, বাংলাদেশ যেহেতু হাইয়েস্ট গার্মেন্টস এক্সপোর্ট করে আমেরিকার নীতি কী হবে সেটার দিকে বাংলাদেশ আমরা খুব নজর রাখি, কারণ আমাদের জীবন মরণ সমস্যা, আমাদের ইকোনমি আমাদের গার্মেন্টসের উপর দাঁড়িয়ে আছে। সুতরাং আমেরিকা হাইয়েস্ট এক্সপোর্ট হয় আমেরিকায়, সেই জন্য আমাদের খুব আগ্রহ। তাদের কি আগ্রহ আছে না আছে, আগ্রহ না থাকারই কথা। এবং লাস্ট টাইম যেবার উনি আমেরিকা গেছিলেন, FBI লোকেরা ওনাকে ইন্টারোগেট পর্যন্ত করেছে, যেটা আমরা গভর্নমেন্ট প্রকাশ করে নাই। এবং তার ছেলের সম্পত্তি সব যে বাজেয়াপ্ত করেছে, এটা উনি প্রেস কনফারেন্সে বলেছে, বাজেয়াপ্ত করেছে, সাংবাদিক শুনছি,
আপনার ছেলের জায়গা কনফিসকেট করে নিয়েছে, নেয়নি, অসুবিধা কি, তার বাংলাদেশ আছে। আর যে বাংলাদেশ হলো তার বাবার জমিদারি, বাংলাদেশ থেকে আবার সে $1 বিলিয়ন পেয়ে যাবে। তো সেই জন্য ওনার কারণে অ্যাকচুয়ালি ওনার লেখাপড়া তো খুব কম। ওনার ম্যাট্রিক 3rd ডিভিশন, ইন্টারমিডিয়েট 3rd ডিভিশন, বিএ ফেল। এমনকি উনি পার্লামেন্টে বলেছে, হ্যাঁ বিদেশি কজন লোক আসবে, দুটো কিতাব পড়া লোক, তারা এসে বাংলাদেশের জন্য ভাগ্য বদলে দেবে, তারা কি জানে? আমরাই জানি, আমরা বাংলাদেশের মাটি চিনি, মানুষ চিনি, আমরাই জানি যে বাংলাদেশের কি করলে কি হবে। তার মানে দুটো কিতাব পড়ার লোক আসলে সব করবে। কিতাব পড়ার উনি বিরুদ্ধে, মানে লেখাপড়ার উনি বিরুদ্ধে। তো এইরকম লোক, এটা তুমি বলবা বা আমার যারা কথা শুনছেন ভাই বোনেরা, তারা ভাববেন যে উনি 20 বছর প্রধানমন্ত্রী থাকলেন আর ওনার যোগ্যতা নাই। ভার্চুয়ালি ওনার প্রধানমন্ত্রী পদে চেয়ারে বসার কোনো যোগ্যতা নাই। আপনারা যদি বলেন যে তাহলে উনি প্রধানমন্ত্রী এত কাজ চালালো, তখন তো আপনারা বললেন না। হ্যাঁ, তখন যারা বলেছে, যেমন আমি নিজে বলছি ডকুমেন্টটা কোথায়, ডকুমেন্টটা যেমন 1998-এ আমি ডিজি ডিজাস্টার ছিলাম। সে সময় বন্যা হয়েছে, 98 ডেজ বন্যা, ওয়াটার লেভেল ছিল 4 to 6 feet হাই অল ওভার বাংলাদেশ এক্সেপ্ট হিল এরিয়া। আমরা তখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে 2 কোটি লোক মারা যাবে। তখন আমরা খুব কষ্ট করে সেটা মোকাবেলা করেছি। তখন আমার নাম খুব ছড়িয়ে পড়ে আজ ডিজি ডিজাস্টার। তখন আমেরিকা 2000 সালে ডিজাস্টার ম্যানেজমেন্ট কনফারেন্স হয়, সেখানে আমার প্রস্তাবে বাংলাদেশকে ডিজাস্টার মডেল কান্ট্রি করা হয়। কিন্তু ভার্চুয়ালি সেখানে যেন স্ট্যাকপোল, কিন্তু যার সাথে আগে আমি কাজ করেছি 91 এপ্রিলে চিটাগাংয়ে, সেই কিন্তু মুসা ডিজাস্টার মডেল ঘোষণা করতে যাচ্ছিল। তো আমি তাদের হাত পায়ে ধরে ভার্চুয়ালি তোমাকে বলি, I shed tears in front of the American minister. আমি no, I am nobody. I am a freedom fighter. I love my country. এটা তো বাংলাদেশের নামে দাও। তখন ওই আমেরিকান মিনিস্টার বলছে ও ইউ বিলং টু টেগোরস কান্ট্রি, ইউ লাভ ইউর কান্ট্রি। ইয়েস এক্সেলেন্সি, আই লাভ মাই কান্ট্রি মোর দ্যান মাই লাইফ। তখন ইয়েস, উনি এগ্রি করে গেল। তখন বাংলাদেশ ডিজাস্টার মডেল কান্ট্রি ঘোষণা করা হলো। এই আমার মুকুট বাংলাদেশের মাথায় আমি পরাই দিয়েছি। অথচ দুঃখের বিষয়ে দেশবাসী শুনে নেন, শেখ হাসিনা বলে আমি ডিজাস্টার মডেল কান্ট্রি। না, আপনি কখনো করেন নাই, আপনি আপনার জায়গায় থাকেন। আমি ডিজাস্টার মডেল কান্ট্রি করেছি, গৌরব আমার, মহিমা আমার, আপনি এটা হাইজ্যাক করতে পারবেন না। এবং আরেকজন আছে, ওই যে ফরেন মিনিস্ট্রিতে বসতো, ওনার নাম কি শামসুদ্দিন নাকি যেন, ক্যাপ্টেন নেভির একজন, সে কিন্তু ওই বে অফ বেঙ্গল, ওটা কিন্তু উনি করেছে। আমাদের যে বে অফ বেঙ্গলের যে আমরা বিজয় পেলাম, ওটা কিন্তু ক্যাপ্টেন সাহেবই করেছে। ওর নাম শামসুদ্দিন নাকি খোরশেদ সাহেব, হ্যাঁ খোরশেদ, উনি করেছে। ওটা ওনার কৃতিত্ব। হাসিনা হাইজ্যাক করে নেয়, বলে আমি সমুদ্রের বিজয়, আমি না সমুদ্র বিজয় ওই খুরশিদ, ক্যাপ্টেন খুরশিদ সাহেব করেছে। ইংরেজিতে কথা আছে, গিভ ক্রেডিটস টু দি ডেভিলস। ডেভিলসের যেটা ক্রেডিট আছে সেটাও তাকে দিয়ে দাও। তা হাসিনা এইভাবে হাইজ্যাক করে। এবং এই দেশ এ পর্যন্ত যা কিছু হয়েছে, হাসিনার কোনো কৃতিত্ব কিছু হয় নাই। তবে সে যেটা করেছে, সে যেটা বাংলাদেশের বুকে বীজ ঢুকাইছে, সেটা হলো এই যে মেগা প্রজেক্টের নামে যে মেগা প্রজেক্ট $10 বিলিয়ন হওয়ার কথা, ওটা উনি $20 বিলিয়ন করেছে। এবং জাপানের ক্যাবিনেট সেক্রেটারি আমাকে বলেছে পার্সোনালি, আমি এবং আরেকজন অফিসার ছিল ডক্টর এম এ কামাল, আমাদেরকে বলছে তোমরা যে মেগা প্রজেক্টটা তো নাও একসাথে, এটা তো অসম্ভব। আমরা জাপান, আমরা পর্যন্ত মেগা প্রজেক্ট একসাথে একটা বেশি নেই না। একটা মেগা প্রজেক্ট নেই, সে শেষ করি, আরেকটা মেগা প্রজেক্ট, ওটা শেষ করি, আরেকটা মেগা প্রজেক্ট নেই। তোমরা এরকম মেগা প্রজেক্ট পাগলের মতো একটার পর একসাথে নিচ্ছ, তো শেষ করতে পারবো না। তো ফরেন তোমাদের চাপ সহ্য করতে পারবো না। বললে এটা কী কারণ, সন্ধান নাও। তখন আমি আসলাম,
আমি প্ল্যানিং মিনিস্ট্রিতে হাসিনারই মন্ত্রী, এই যেখানে বলেছে শামসুদ্দিন না কি ওনার নাম, শামসুদ্দিন না, এই যে শামসুল আলম, সে প্ল্যানিংয়ের প্রতিমন্ত্রী, 700 থেকে 800 কোটি ডলার প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হচ্ছে। সে আমাকে বলেছে, এবং আমার আরও অফিসার ছিল, বলেছে একটা মেগা প্রজেক্ট যখন আমরা নেই, ধর এটা ইটালি একটা মেগা প্রজেক্ট, এবার জার্মানি একটা কোম্পানি আসলো, এসে ওনার সাথে বসলো যে আমাদের একটা মেগা প্রজেক্ট দিচ্ছে, এটা আপনি নেন। এটার ভ্যালু কত? $12 বিলিয়ন। কিন্তু আমরা $24 বিলিয়ন দেখাবো, আপনি এটা অ্যাপ্রুভ করে দেবেন, $12 বিলিয়ন আপনার। প্রত্যেকটা মেগা প্রজেক্ট ডাবল ট্রিপল করেছেন উনি, করে বাংলাদেশের উপরে এই বিলিয়ন ডলার লোন, ঋণ চাপিয়ে গেছে। মাহাথির মোহাম্মদ কী করেছিলেন? মাহাথির মোহাম্মদ একসময় প্রধানমন্ত্রী ছিলেন, অনেক উন্নতি করলেন, তারপর আব্দুর রাজ্জাক সাহেব আসলেন, 5 বছর ছিল, আবার মাহাথির আসলেন। মাহাথির এসে দেখলেন যে আব্দুর রাজ্জাক এই হাসিনার মতো অনেক মেগা প্রজেক্ট নিছে, এবং মেগা প্রজেক্টের যে ভ্যালু হবার কথা তার চেয়ে 2 গুণ 3 গুণ 4 গুণ নিছে। 4 গুণ মেগা প্রজেক্টের ভ্যালু দেখেছে, দেখি বিদেশি কোম্পানির সাথে একটা গোপন কিছু করেছে, মানে আনহলি অ্যালায়েন্স করছে। তখন উনি ওই সব দেশে গেলেন, প্রথমে চীনে গেলেন ওই প্রজেক্টগুলো নিয়ে। চীনে গেলেন, চীনের গভর্নমেন্টের আমন্ত্রণ ছাড়া। উনি গিয়ে ওনার এম্বাসিতে বসলেন 7-8 দিন, এবং সব কোম্পানিদের ডাকলো, ডেকে তাদেরকে উনি ছিলে ফেললেন, এবং যেখানে ইন্টারেস্ট ছিল 3.5 বা 3, উনিটা কমিয়ে 1.5, 1.2 এইসব করলেন। তারপর যে মেগা প্রজেক্টের ভ্যালু ছিল $22 বিলিয়ন কি $18 বিলিয়ন, তাদেরকে ছিলে ফেললেন। উনি অ্যাগ্রেসিভলি নেগোশিয়েট করলেন, নেগোশিয়েট আপনার। উনি বলেছেন আমি 18 ঘন্টা জেগেছিলাম, চিন্তা করো দেশকে ভালোবাসলে কি করা যায়। উনি বললেন 18 ঘন্টা জেগেছিলাম, নেগোসিয়েশন করে এই যত মেগা প্রজেক্ট ছিল, উনি বলেছেন, দেশে ফিরে এসে বলেছেন, আমি এইসব যুদ্ধ করে 18 ঘন্টার দৈনিক কাজ করে মালয়েশিয়ান গভর্নমেন্টের জন্যে $41 বিলিয়ন আমি সেভ করেছি, এবং 7-8 দিন আমার বেতন হচ্ছে, মালয়েশিয়ান গভর্নমেন্ট দেবে 8 দিনের বেতন 60-62 হাজার টাকা, কিন্তু আমি 60-62 হাজার টাকা বেতন 7 দিনের, তার বিপরীতে মালয়েশিয়াকে আমি $41 বিলিয়ন সেভ করলাম। এই তো হতে হবে লিডারশিপ। সেই জন্যে হাসিনা যা করে গেছে, এগুলো আমাদের গভর্নমেন্টকে, এই গভর্নমেন্ট পারবে না, তো ইন্টারিম গভর্নমেন্ট, নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তারা হেভিলি রিনেগোশিয়েট করতে হবে, ওইসব কোম্পানির সাথে বসে হেভিলি ফাইট করতে হবে, ফাইট আফটার ফাইট।